চিত্রনায়ক সালমান শাহর কবরস্থান থেকে নিখোঁজ মরদেহ। দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহর কবর খুঁড়ে তাকে পাওয়া যায় নাই, এই নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। কবর থেকে তোলা হলো সালমান শাহর মরদেহ। সকালে আদালতের নির্দেশে এদিকে আজ সালমান শাহর কবর খুঁড়ে সালমান শাহকে পাওয়া যায়নি, এই নিয়ে সারা দেশেই উত্তেজনা তৈরি হয়েছে। অনেক মাস্টার মাইন্ডের নাম প্রকাশ হয়, সরকার এই মামলায় জড়িত আছে এটা সবাই বলছে। আপনারা জানেন যে দীর্ঘদিন অপেক্ষার পরে নায়ক সালমান শাহর যে রায় যে ঘোষণাটি করা হয়েছে, যে যে তদন্ত প্রতিবেদন হয়েছে, সেই তদন্ত প্রতিবেদনে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। দীর্ঘ 30 বছর পর কবর থেকে উঠানো হলো সালমান শাহর মরদেহ। ফের ময়নাতদন্তের জন্য এমনই আদেশ দিয়েছে আদালত। ধারণা করা হচ্ছে 30 বছরেও অক্ষত রয়েছে সালমান শাহর লাশ। অন্যদিকে জুমার পর সালমান শাহর কবর থেকে পাওয়া গেল ভয়ানক সব আলামত। এখনও অনেক যাদের বয়স হয়ে গেছে তারা এখনও সালমানের কথা আমাকে ফোন করেও জিজ্ঞেস করে, হ্যাঁ অনেক কথা বলে। গতকালকে রাতে, আজকে ইন্টারভিউ দিচ্ছি, গতকাল রাতেও একজন ফোন করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ 30 বছর পর সালমান শাহর মরদেহ আদালতের নির্দেশে তোলা হচ্ছে এবং এই তোলার মধ্য দিয়ে কিন্তু এবার ফাইনাল ডিসিশন নেওয়া যাবে যে সে খুন হয়েছিল নাকি সে নিজেই মারা গিয়েছিল। দর্শক তার কবরে পাওয়া গেছে অবিশ্বাস্য সব আলামত এবং সেই আলামত কিন্তু একজন ম্যাজিস্ট্রেট, একজন উকিল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। 90 দশকের সুপারস্টার সালমান শাহর কবর থেকে তার মরা দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। কে বা কারা চুরি করলেন সালমান শাহর মরাদেহ? এইবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে এমন কিছু ভিডিও খুঁজে পেয়েছি তা দেখলে আপনি ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে একদম লাইভ প্রুফ দেখব সালমান শাহর মরদেহ কে বা কারা চুরি করছেন। সেই ভিডিও ফুটেজটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা সালমান শাহকে নিয়ে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা ধৈর্য ধরে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। ডনের রিমান্ডে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, যা দেখে এবার অবাক হতে পারে গোটা জাতি। 1996 সাল 6 সেপ্টেম্বর ঢাকার একটি ফ্ল্যাটে নিতর একটি দেহ নিয়ে পড়েছিলেন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে প্রিয় তারকা সালমান শাহ। তার মৃত্যুর ঘটনা ছিল আত্মহত্যা নাকি ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড? দর্শক, আজকের এই প্রতিবেদনে এমন কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে যা আপনাকেও আজ অবাক করতে বাধ্য করবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই প্রশ্ন 29 বছর ধরে তাড়া করে বেরিয়েছে গোটা জাতিকে। আজ দীর্ঘ প্রতীক্ষার পর সেই রহস্যের জট খুলতে শুরু হয়েছে, আর তার কেন্দ্রবিন্দুতে এখন এক পরিচিত মুখ, খল অভিনেতা আশরাফুল হক ডন, যিনি এই সালমান শাহ হত্যা মামলার একজন প্রধান আসামি। চলুন ফিরে দেখি পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত। গত রোববার 9 আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রবেশদ্বারে হঠাৎ সতর্ক হয়ে ওঠে ইমিগ্রেশন পুলিশ। তাদের নজরে আসেন একজন খুনির ছবি, যার নাম আশরাফুল হক ডন। উমরার উদ্দেশ্যে দেশ থেকে পালিয়ে যাওয়ার পথে মুহূর্তের মধ্যেই তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে সিআইডির হাতে তুলে দেওয়া হয় এই খল অভিনেতাকে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হাসান তালুকদারকে গণমাধ্যমকে নিশ্চিত করেন এই তথ্য। তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকেই ইমিগ্রেশন পুলিশ প্রথমে ডনকে আটক করে। এরপর দৃশ্যপটে আসে সিআইডি। একটি বিশেষ টিম এসে ডনকে নিয়ে যায় তাদের হেফাজতে, কারণ সিআইডিতে ইতিমধ্যেই এই মামলা চলমান রয়েছে, যা তদন্ত এগিয়ে নিচ্ছে তারাই। প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ এতদিন পর কি এমন তথ্য উঠে এলো যার কারণে বিমানবন্দর থেকেই আটক করা হলো ডনকে?
এমন কিছু প্রশ্ন উঠেছে গণমাধ্যমের কিছু রাজনৈতিক টেবিলে। এর উত্তর জানতে হলে আমাদের আরও একটি গভীরে যেতে হবে। সময়টা ছিল 90 দশকের মাঝামাঝি। রূপালী পর্দায় তখন একছত্র রাজত্ব সালমান শাহর। তার অভিনয়, তার স্টাইল, তার হাসি কোটি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বর হঠাৎ থেমে যায় সব। মাত্র 25 বছর বয়সের রহস্যজনকভাবে মৃত্যু হয় এই তারকার। পুলিশ তখন একে আত্মহত্যা বলে চিহ্নিত করলেও ভক্ত, অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির মানুষ কেউই তো মেনে নিতে পারেনি যে আসলেই মহাতারকা সালমান শাহ নিজেই আত্মহত্যার মতো ঘৃণিত কাজ করতে পারে। এমনও ঘটনা ঘটেছে বাংলাদেশের মাটিতে যে এই নায়কের মৃত্যুর খবর শুনে অনেক মেয়েও আবার আত্মহত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। কারণ পিছনে ছিল একের পর এক প্রশ্নবিদ্ধ পরিস্থিতি, পারিবারিক টানাপোড়েন আর এমন কিছু নাম যেগুলো বারবার উঠে এসেছে আলোচনায়। মৃত্যুর প্রাকৃত কারণ নিয়ে জল্পনা কল্পনা কখনো থামেনি। বইয়ে লেখা হয়েছে, টকশোতে আলোচনা হয়েছে, তদন্তও হয়েছে বারবার, কিন্তু চূড়ান্ত সত্য অধরাই থেকে গিয়েছে বছরের পর বছর। 20 অক্টোবর রাজধানীর রমনা থানায় দায়ের হয় একটি সরাসরি হত্যা মামলা। বাদী সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম এই মামলায় যেন নতুন করে খুলে দেয় পুরনো এক ক্ষত। মামলায় নাম আসে একাধিক পরিচিতি ব্যক্তির। সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং চলচ্চিত্র জগতের কয়েকজন পরিচিত মুখ, যার মধ্যে রয়েছে অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু এবং রেজবি আহমেদ ওরফে ফরহাদ। মনে রাখা জরুরি, এরা সবাই এই মামলার আসামি হিসেবে অভিযুক্ত মাত্র। আদালতের দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইনের চোখে কেউ দোষী নয়। তদন্ত কিন্তু এখনো চলমান। আশরাফুল হক ডনের গ্রেপ্তার এই মামলার একটি গুরুত্বপূর্ণ মোড়। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে সক্রিয় এই অভিনেতা এখন সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি। বিমানবন্দর থেকে আটক হওয়ার এই ঘটনা অনেকের মনে প্রশ্ন তুলেছে। তিনি কি দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন, নাকি ডনের এটি ছিল সত্যি উমরা করার উদ্দেশ্য? যা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায়, যেখানে হঠাৎ তদন্তের জাল এসে পড়ে ডনের ওপর। চলেন এই বিষয়ে বাংলাদেশের একজন আইনজীবী ও সালমান খানের মা আসলে কি বলেন সেটাও একটু দেখে ও শুনে আসা যাক। এই মামলার আসামি ফারুক, জাভেদের সঙ্গে তার পরিচয় এবং আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। রমনা থানার একটি হত্যা মামলায় আমাদের চলচ্চিত্র জগতের একজন খলনায়ক আশরাফুল হক ডন, তাকে সিআইডি গ্রেপ্তার করে তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। এই আশরাফুল হক ডন সে আজকে সকাল 5টার সময় হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে সে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেখানে ইমিগ্রেশন তাকে আটক করে, পরবর্তীতে সিআইডির কাছে তাকে হস্তান্তর করে এবং তাকে গ্রেফতার করে উপস্থাপন করে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন খুবই জনপ্রিয় নায়ক সালমান শাহ, যাকে আজ থেকে 30 বছর পূর্বে তাকে হত্যা করা হয়েছিল। এই হত্যা মামলার পরবর্তীতে তার মামা এই মামলা দায়ের করে এবং এই মামলা দীর্ঘদিন তার মা, তার বাবা, সালমান শাহের বাবা দুইজনে এবং তার সালমান শাহর ফ্যানেরা আন্দোলন সংগ্রাম করে এই পরবর্তীতে বিজ্ঞ আদালত থেকে আদেশ নিয়ে এই মামলাটি রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের হয় এবং এই মামলার 4 নম্বর আসামি হলো আজকে আশরাফুল হক ডন। এই মামলার 1 নম্বর আসামি হলো সালমান শাহ হত্যাকারী একজন, তার স্ত্রী সামিরা হক, এবং 2 নম্বর আসামি হলো আরেকজন হত্যাকারী তার আজিজ মোহাম্মদ ভাই, আরেকজন হত্যাকারী 3 নম্বর মা সামিরা হকের মা, 3 নম্বর আসামি লুসি এবং 4 নম্বর আসামি হলো আজকের এই ডন। এইসব মোট 11 জন আসামি এই মামলার আসামি। আজকের এই মামলার আসামি আশরাফুল হক ডন, যে মামলা তাকে হত্যা মামলা আসামি করা হয়েছে, এই মামলার যে বিষয়বস্তু সেটা হলো গত 6/9/96 তারিখে
সকাল 9:30 সময় সালমান শাহের মা এবং সালমান শাহের বাবা এবং তার ছোট ভাই তার ইস্কাটনের বাসায় তার সঙ্গে দেখা করতে যায়। এরপর তাকে সেখানে সামিরার লোকজন তাকে দেখতে দেয় নাই এবং তারা বলছে সে রেস্ট নিচ্ছে, ঘুমিয়ে আছে। তারপরে তাকে সেখান থেকে তারা বিতাড়িত করে, তারা চলে আসে। এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী ও সাংবাদিক সব ভাই বোনেরা, আমার বাচ্চারা, সবাইকে আমার অভিনন্দন এবং অভিনন্দন এই ব্যাপারে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ আছেন, আজকে প্রমাণ হয়েছে আল্লাহ আছেন, আল্লাহ মহান, সত্যের জয় হয়, সত্য কোনোদিন চাপা দেওয়া যায় না। এই ডনকে অনেক আগে গ্রেফতার করার কথা ছিল। এই এক সপ্তাহ আগেও ডন একটা পোস্ট দিয়েছে, দেখছেন বোধহয়, অনেক কথা বলছে। আজকেও সে বলছে সে হজে যাচ্ছিল, হজে যাচ্ছিল, সে তাকে তো আল্লাহ তার হজ কামা কবুল করে ফেলছে। মানুষ খুন করে ওখানে যাওয়া যায় না, আল্লাহ যেটা সাধু দিয়েছেন সেটাই হয়ে গেছে। সিআইডির সূত্রে জানা গিয়েছে তদন্ত প্রক্রিয়া চলমান এবং আরও তথ্য সামনে আসতে পারে আগামী দিনগুলোতে। দর্শক, 29 বছর ধরে চাপা পড়ে থাকা এই রহস্য জট কি অবশেষে খুলতে চলছে? 90 দশকের এক জীবন্ত কিংবদন্তি সালমান শাহ, যার মৃত্যু আজও একটি অমীমাংসিত অধ্যায় হয়ে রয়ে গিয়েছে। তবে এবার হয়তো ন্যায় বিচারের পথে এক ধাপ এগোলো এই মামলা। সত্য কি তা প্রকাশ পাবে তদন্তের মধ্য দিয়েই। আমরা অপেক্ষায় থাকবো আরও তথ্যের জন্য এবং সর্বশেষ আপডেট নিয়ে হাজির হব আপনাদের সামনে। এই ধরনের অনুসন্ধানী প্রতিবেদন নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচে কমেন্টে জানান আপনার মহামূল্যবান মতামত। সালমান শাহর মৃত্যুর ঘটনায় চিত্রনায়িকা শাবনূরকে জড়িয়ে দিয়েছেন নতুন তথ্য। ওরও গুণে শেষ নাই। আমি অনেক সময় অনেক শর্ট দিয়ে আমার দিকে তাকাতো যে শর্টটা হয়েছে কিনা। সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। যারা অপপ্রচার করে হয়তোবা তাদের কথা শুনে সামিরা হয়তোবা বিশ্বাস করেছে। আর কত বছর আমাকে বলির পাঠা বানানো হবে? আর কতদিন আমি এই নীরবতার বোঝা বয়ে বেড়াবো? আজ আর চুপ থাকতে পারলাম না, আজ সব সত্যি বলে দেব। হ্যাঁ দর্শক, ঢালিউডের অমর নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় 3 দশক পর আবারও তোলপাড় নেট দুনিয়া। হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন, লাইভ ভিডিও এবং একটি ভাইরাল ছবিকে কেন্দ্র করে নতুন করে জ্বলছে বিতর্কের আগুন। সালমান শাবনূর জুটি যখন বাংলা চলচ্চিত্রের সোনালী ইতিহাস, ঠিক তখন সেই সোনালী ইতিহাসের নেপথ্যে থাকা কিছু মানুষ কি সালমানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল? সোশ্যাল মিডিয়ায় ডনের সঙ্গে ভাইরাল হওয়া এক নারীর অন্তরঙ্গ ছবি, সামিরা ও মোস্তাক ওয়াইজের একের পর এক বয়ান এবং এর মাঝে শাবনূরের নাম জড়িয়ে নানা মহলের কাদা ছোড়াছুড়ি, সব মিলিয়ে সালমান শাহর মৃত্যু রহস্য যেন আজও এক জট পাকানো গোলকধাঁধা। আসলেই কি সেই ভাইরাল ছবির নারী ছিলেন সামিরা, নাকি এর পেছনে লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন কোনো চাল? আর সালমান শাহর মৃত্যুর পেছনে আসলে দায়ী কে? সামিরা, ডন, নাকি ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের কোনো অদৃশ্য সিন্ডিকেট? সালমান শাহর জীবনের শেষ দিনগুলোর সেই অজানা সমীকরণ, ভাইরাল ছবির নেপথ্যের ইনসাইড স্টোরি এবং শাবনূর সামিরা দ্বন্দ্বের আদ্যপান্ত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। স্বাগতম আপনাদের বাংলা ভাইরাল 24-এ। বিনোদন ও সাম্প্রতিক চাঞ্চল্যকর সংবাদের নিয়মিত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ঘটনার শুরু একটি পুরনো সাদা কালো এবং রঙিন মিশ্রিত ছবি দিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে হঠাৎ করেই একটি ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক ডনের সঙ্গে এক নারী অত্যন্ত অন্তরঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছেন। মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় দাবি ওঠে ছবির এই নারী আর কেউ নন, তিনি নাকি প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হক। ব্যাস, নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করেন সালমানের মৃত্যুর পেছনে নাকি ছিল এক জটিল সম্পর্কের সমীকরণ। সালমানকে সরিয়ে দিতেই নাকি এসব চক্রান্ত হয়েছিল। কিন্তু দর্শক, একটি ছবি কি সত্যি পুরো সত্য প্রকাশ করতে পারে, নাকি ছবির পেছনে থাকে ক্যামেরার পেছনের এমন কিছু গল্প যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায়?
ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকেই চারিদিকে যখন তোলপাড়, তখন বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হন ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা, বিশেষ করে সালমান শাহর তৎকালীন বন্ধু এবং পরবর্তীতে সামিরার স্বামী মোস্তাক ওয়াইজ ও খোদ সামিরা হক নিজে। তাদের দেওয়া বক্তব্যে কিন্তু বেরিয়ে এসেছে সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যপট, যা শুনলে যে কোনো সাধারণ দর্শকের চোখ কপালে উঠতে বাধ্য। মোস্তাক ওয়াইজের দাবি অনুযায়ী ইন্টারনেটে ডনের সঙ্গে যে নারীকে নিয়ে এত হইচই হচ্ছে তিনি সামিরা নন, তাহলে তিনি কে? মোস্তাক জানান, এই ছবিটি তোলা হয়েছিল প্রয়াত পরিচালক দেলওয়ার জাহান ঝন্টুর বিখ্যাত সিনেমা আশা ভালোবাসার শুটিং চলাকালে। সেই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন নায়ক সালমান শাহ এবং নায়িকা শাবনাজ, আর সেই ছবিরই একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তখনকার নবাগত অভিনেত্রী সাবরিনা। মোস্তাক ওয়াইজের ভাষ্যমতে পুরো ঘটনাটি ছিল নিছকই শুটিং সেটের একটি মজার মুহূর্ত বা ফ্রেন্ডলি প্র্যাঙ্ক। আউটডোর শুটিং চলাকালে বিশ্রাম নেওয়ার সময় ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ক্যামেরা তাক করেছিলেন খোদ স্বয়ং সালমান শাহ। ডন ও অভিনেত্রী সাবরিনার সেই মুহূর্তটি ফ্রেমবন্দি করে সালমান শাহ নিজেই নাকি পরে ডনকে বারবার খ্যাপাতেন এবং মজা করতেন। তাহলে প্রশ্ন জাগে, সামিরার সঙ্গে কি ডনের কোনো ছবিই ছিল না? এখানেই আসে গল্পের আরেকটি বড় মোড়। মোস্তাক ওয়াইজ স্বীকার করেন, ডনের সঙ্গে সামিরার একটি সাধারণ ছবি নিশ্চয়ই ছিল, তবে সেটি কোনো অনৈতিক বা আপত্তিকর ছবি নয়। সামিরা একটি ম্যাগাজিন পড়ছিলেন, সালমান শাহ মজা করে ছবি তুলছিলেন এবং ডন দুষ্টুমি করে হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ইন্টারনেটে ছড়িয়ে পড়া বর্তমান ছবিগুলোর অধিকাংশকেই তারা ফটোশপ বা প্রযুক্তিগত কারসাজি বলে দাবি করেন। সামিরাও গণমাধ্যমে একই সুর মিলিয়েছেন। তার ভাষ্য, ডন ছিলেন তার ছোট ভাইয়ের মতো। শুটিং ইউনিটের আড্ডার একটি সাধারণ দৃশ্যকে কাটছাঁট করে ফটোশপ করে এত বছর পর কেন এভাবে কুরুচিপূর্ণভাবে ছড়ানো হচ্ছে তা নিয়ে তিনি তীব্র ক্ষোভ ও চরম বিব্রত বোধ প্রকাশ করেন। এমনকি এই ছবি নিয়ে ডিবির তদন্ত চলাকালেও তিনি প্রশাসনের কাছে সমস্ত ব্যাখ্যা দিয়েছেন বলে দাবি করেন। কিন্তু দর্শক, সালমান শাহর মৃত্যু সংক্রান্ত এই নোংরা বিতর্কের আঁচ এসে বারবার কার গায়ে লাগে? তিনি আর কেউ নন, সালমানের সবচেয়ে সফল অনস্ক্রিন জুটি চিত্রনায়িকা শাবনূর। ইন্ডাস্ট্রির একটি মহল বছরের পর বছর ধরে চেষ্টা করেছে এই মৃত্যু রহস্যকে একটি ত্রিভুজ প্রেমের ট্র্যাজেডি বানিয়ে শাবনূরের কাঁধে দায় চাপাতে। বলা হয়েছে সালমান শাবনূরের জুটি নাকি পরিবারে অশান্তি ডেকে এনেছিল, কিন্তু শাবনূর কি সত্যি এতে জড়িত ছিলেন? শাবনূর বিভিন্ন সময় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়ে স্পষ্ট জানিয়েছেন, সালমান ছিলেন তার বড় ভাই, মেন্টর এবং একজন অসাধারণ সহশিল্পী। কাজের বাইরে তাদের মাঝে পেশাদার সম্পর্কের চেয়ে বেশি কিছু ছিল না। কিন্তু সামিরা এবং তার পরিবারের তরফ থেকে বারবার শাবনূরকে কাঠগড়ায় তোলার চেষ্টা করা হয়েছে। শাবনূরের ঘনিষ্ঠজনদের দাবি, সালমানের জীবনে অশান্তির কারণ শাবনূর ছিলেন না, বরং সালমানের পরিবারের উপর নিয়ন্ত্রণ, আর্থিক বিরোধ এবং পারিবারিক জটিলতাই ছিল মূল সমস্যা। শাবনূর বারবার কান্নায় ভেঙে পড়ে বলেছেন, আমাকে কেন বারবার এই কাদার ভেতর টানা হয়? সালমান চলে যাওয়ার পর আমার চেয়ে বেশি কষ্ট আর কে পেয়েছে? আমরা তো শুধু পর্দায় দেশের মানুষকে সেরা বিনোদন দিতে চেয়েছিলাম। আসল অপরাধীদের আড়াল করতেই কি তবে বারবার আমার দিকে আঙুল তোলা হয়? 1996 সালের 6 সেপ্টেম্বর ইস্কাটনের ফ্ল্যাটে পাওয়া যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্টাইলিশ এবং জনপ্রিয় নায়ক সালমান শাহর নিথর দেহ। সেই দিনটি ছিল গোটা দেশের সিনেমা প্রেমীদের জন্য এক কাল রাত। শুরুতে একে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও সালমানের মা নীলা চৌধুরী প্রথম দিন থেকেই একে ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। তদন্তের পর তদন্ত হয়েছে, সিআইডি বিচার বিভাগীয় তদন্ত কমিটি এবং পরবর্তীতে পিবিআই দফায় দফায় রিপোর্ট দিয়েছে। পিবিআই তাদের চূড়ান্ত তদন্তে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলেই উল্লেখ করেছে এবং পারিবারিক কলহকে কারণ হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু সালমানের কোটি ভক্ত এবং তার পরিবারের প্রশ্ন, যদি এটি সাধারণ আত্মহত্যাই হতো তবে সালমানের মৃত্যুর পরপরই ঘরের জিনিসপত্র তড়িঘড়ি করে সরানো হয়েছিল কেন? কেন সুরতহাল রিপোর্টের সঙ্গে প্রত্যক্ষদর্শীদের কথার এত অসঙ্গতি ছিল? কেন ডন, সামিরা সহ অভিযুক্তদের দিকে বারবার সন্দেহের তীর ঘুরে ফিরে এসেছে?
আইনি প্রক্রিয়ায় ফাইল হয়তো একাধিকবার বন্ধ হয়েছে, কিন্তু কোটি দর্শকের হৃদয়ের আদালতে সালমান শাহর মৃত্যু রহস্য আজও খোলা ফাইল হিসেবেই রয়ে গেছে। দর্শক, একটি পুরনো ভাইরাল ছবি, শুটিং সেটের কিছু ভুল ব্যাখ্যা আর 3 দশক আগের এক অমীমাংসিত ক্ষত, সব মিলিয়ে সালমান শাহর স্মৃতি আজও যেন নানা বাণিজ্যিক ও নোংরা স্বার্থে ব্যবহার করা হচ্ছে। শাবনূর, সামিরা কিংবা ডন, কার বয়ান সত্য আর কার বয়ান মিথ্যা তা হয়তো আদালতের নথিতে একরকম, কিন্তু সাধারণ মানুষের মনে আজও এক বিশাল প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। আপনার কি মনে হয়, সালমান শাহর এই অকাল প্রয়াণ কি শুধুই এক পারিবারিক অবসাদ থেকে আত্মহত্যা, নাকি এর পেছনে ছিল গভীর কোনো অন্ধকার চক্রান্ত? ডন ও সামিরাকে নিয়ে ভাইরাল হওয়া ছবির ব্যাখ্যাকে আপনি কিভাবে দেখছেন? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। সিনেমা করতে করতে এদের ভিতরও সিনেমা, উপরেও সিনেমা, বাহিরেও সিনেমা। এখন বলে সালমান হি ইজ পার্ট অন মাই লাইফ, সে আমার জীবনের একটা প্রধান অংশ ছিল। রিয়া তাকে রুমাল বাঁধাতে আমি শিখিয়েছি, কবে বলে কোন বালিশের কাবার সিরে সে তার মাথায় রুমাল বেঁধে দিছে, সেই রুমাল বলে সালমান শাহর মাথায় রুমাল বাঁধা। এটা মিথ্যা কথা। মায়ের ওড়না কেটে সালমান শাহর মাথায় রুমাল বেঁধেছে, সেই রুমালের টুপি এখন ভাইরাল, পুরো বাংলাদেশে ভাইরাল, মানুষের টুপি এখন খুঁজে পায় না, সেই রিয়ার টুপি। ডন এতগুলা মিথ্যা কথা বলে, কাজ পায় না। আরে বেটা তুই কাজ পাবি কেমনে? সিনেমার জগতে গজব পড়ছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ড হয়ে গেল। সামিরাকে ধরেন মূল নেপথ্য বের হয়ে আসবে, সামিরা নিজে বলবে আমি তো একা করি নাই। মুস্তাকের সাথেই তার কেন বিয়ে হবে? আর কোনো মানুষ ছিল না বিয়ে করার? আর কোনো মানুষ কি ছিল না? সালমান শাহর বন্ধুর সাথে বিয়ে বসতে হবে? এগুলা পুরো পরিকল্পিত যুক্তিবিদ্যার পরিকল্পিত। সামিরাকে কাঠগড়ায় হাজির করতে বলেন, আর যদি সামিরাকে অ্যারেস্ট না করে আমরা শাহবাগ দখল করে মানববন্ধন করব। একটু আপনার কাছে আমি জানতে চাইবো যে আমরা দেখেছিলাম যে আপনি শুরু একদম যেদিন আদালত আসলে নির্দেশ দিয়েছিল সেই দিনও আপনাকে দেখেছিলাম যে আপনি আদালত প্রাঙ্গণে গিয়েছিলেন। এই যে আমরা সম্প্রতি দেখেছি যে বেশ কিছু ভিডিওতে আমরা দেখছি যে সালমান শাহর স্ত্রী সামিরা সে কিন্তু আসলে তার মা নীলা চৌধুরীকে নিয়েও বিভিন্ন ধরনের নোংরা কথা বলছে, এবং কালকে আমার সালমান শাহর মায়ের সাথে কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে আসলে তাদের যে ফ্যামিলি শিক্ষা সেটি সামিরার যে বক্তব্য সেটার সাথে কোনোভাবেই যায় না। একজন সালমান ভক্ত হিসেবে আপনি কি বলবেন, বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? এর বিষয়টা আমাদের এইভাবে দেখা, নীলা চৌধুরী সালমান শাহর মা খুব সম্মানিত মানুষ। নীলা চৌধুরী জাতীয় পার্টি করতো, জাতীয় সংসদ সদস্য আসনে ধানমন্ডি থেকে উনি এক মানে সংরক্ষিত আসনে উনি মহিলা এমপি নির্বাচিত হয়েছে। সেটা হচ্ছে ওনার প্রথম। ইমনের আম্মা প্লাস সাথে নিজের রাজনৈতিক ব্যক্তিত্ব। ওনার সামিরার মতো একজন উপজাতিরকে ওনাকে সাজে নীলা চৌধুরী বলে ডাকা সম্বোধন করা। অ্যাটলিস্ট উনি তো ইমনের আম্মা বলতে পারতো। ওনার শাশুড়ি উনি আম্মা না বলতো, উনি ইমনের আম্মা বললেও তো সম্বোধন করতে পারে। উনি যেখানে না সেখানে বসে নীলা চৌধুরী এটা করেছে, উনি বলেছে নীলা চৌধুরীর সাথে আজিজ মোহাম্মদের নাকি ঘনিষ্ঠ রিলেশন ছিল। কোথায় ছিল? ওনাকে কোর্টে এসে প্রমাণ করতে হবে। নীলা চৌধুরীর সাথে আজিজ মোহাম্মদ বাহের ঘনিষ্ঠ রিলেশন ছিল। সামিরাকে প্রথম দিনই কোর্টগারে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে এটাকে। আর প্রমাণ না করলে উনি আজিজ মোহাম্মদের সাথে ওনার ঘনিষ্ঠ রিলেশন ছিল। ওনাকে কিস করায় বিদায় আজিজ মোহাম্মদ একটাই বলেছে, তুই এই দুনিয়ায় বেশি দিন টিকতে পারবি না, বেশি দিন নাই। এটা ওপেন একদম মানে রিয়াতে জন্মদিনের হোটেল রিয়ার সামনে, ওনার শেরাটনের সামনে ওনাকে বলে দিছে যে তোর আয়ু আর বেশি দিন নাই। আচ্ছা, এই যে সালমান হত্যাকাণ্ড নিয়ে তো আসলে বিভিন্ন ধরনের তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে পাই। আপনারা সালমান ভক্ত হিসেবে যেহেতু আপনারা একদম সরাসরি এটার সাথে আসলে অনেক দিন ধরে ছিলেন বা কাজ করছেন বা প্রতিবাদ জানাচ্ছেন, সেই জায়গা থেকে আপনারা কি জানেন যে আসলে কি কারণে হত্যাকাণ্ডটা হয়েছিল? সামিরাই হত্যাকাণ্ডটা পরিকল্পিতভাবে করেছিল। বিশেষ করে মানে সামিরার একদম মানে মূল টার্গেট ছিল সালমান শাহকে দুনিয়া থেকে সরায় দেওয়া। সেটা যার মাধ্যমে হোক, যেভাবেই হোক, সে আরও কয়েকবার এই প্ল্যান করেছে। তার চিটাগাং সালমান শাহ যাওয়ার পরও সে সেদিন অস্বীকার করছে তার উপরে মানে হয় না, অ্যাটাক হয় নাই। চিটাগাং যখন সালমান ভাই গেছে তখনও তার উপরে সে অ্যাটাক করছে। একবার স্বপ্নের ঠিকানা শুটিংয়ে যখন শট দিতে যায় তখনও মোটরসাইকেল বাম দিক থেকে এসে পড়ে সালমান ভাইয়ের মাথায় আঘাত পায়। বেশ কিছুদিন শুটিং বন্ধ ছিল। লাস্ট উনি নিজের ঘরে এই ঘটনাটা ঘটালো। আজিজ মোহাম্মদ বাহের অজ্ঞাত লোক দিয়ে ডন রিয়াতে ছিল না, বগুড়া ছিল না, আশরাফুল হক ডন যে সামিরার সাথে এই হত্যাকাণ্ড, সামিরা ইঞ্জেকশন পুশ করতে সাহায্য করছে ডন। রিজভি নিজে বলছে এই ইঞ্জেকশন পুশ করার পিছনে সামিরার সাথে ডনের হাত ছিল। রাত্রে 12টা ইঞ্জেকশন পুশ করা হয়েছে 11:30টার দিকে। সেই ইঞ্জেকশন পুশ সামিরা নিজে অজ্ঞাত ইঞ্জেকশন সামিরার বেন্টিব্যাগ থেকে বের করা হয়েছে। যদি শাহরান ভাই সামিরাকে ধাক্কা দিয়ে সেদিন বাড়ি থেকে বের না করে দিত, তো সেই বেন্টিব্যাগ তাদের বাসা না থাকতো, সে অজ্ঞান করা ইঞ্জেকশনের পেত না।
সামিরার ব্যাগে, সামিরা ব্যাগ সহিত চিটাগাং চলে যেত। আপনার ঘরে হত্যাকাণ্ড হয়েছে, স্বামী মরছে, স্ত্রী দায়ী, স্ত্রী মরছে, স্বামী দায়ী, সেখানে স্ত্রীকে দায়ী না করে তার বাবাকে ডেকে তারা একদম মানে জিপ গাড়িতে বসায় চিটাগাং পাঠিয়ে দিল। কেন? স্বামীরা কিসের বলে এত এত তখন পাওয়ার দেখাইছে? স্বামীরা কি কোনো শেখ হাসিনার আত্মীয় না খালেদা জিয়ার আত্মীয়? স্বামীরা আজিজ মোহাম্মদ বাহাইয়ের আত্মীয় ছিল বিদায় রাতের অন্ধকারে আবুলকে দিয়ে গেট খুলে মনোয়ারা ডলি এদের খাবার পরে রয়েছে। অজ্ঞাত মানুষেরা এত খাবার ডাইনিং টেবিলে কে খেলো? এত সিগারেট কোথা থেকে আসলো? সিগারেটের পিছনের অংশ, তারপরে আরও অনেক প্রমাণা দিয়ে কিছু কাপড় বাথরুমে বালতির মধ্যে জড়ানো ছিল, কিছু ভিজা ছিল, কিছু ফালানো ছিল, মানে বাড়িটা পুরা তস নস। এগুলো কে করলো রাতভর? আর যখন সালমান শাহর বাবা কমরউদ্দিন আমাদের বাবা আসলো 10টা বাজে সালমান শাহর সাথে দেখা করতে, তারা সিলেট যাবে, গাড়ি রেডি, 7টায় আসছে সিলেট যাবে। কই তখনও তো তারা একদম নীরব। সালমান শাহ কোনো মানে হত্যাকাণ্ড ঘরে কোনো ঘুমাচ্ছে, নীরব শান্তিতে ঘুমাচ্ছে। কি আসছে? সামিরা বললো এখন দেখা করবে না, শুটিং স্পট থেকে অনেক রাত্রে আসছে, সকাল 10টায় তার শ্যুট আছে, সব রেডি করে রাখছে, কফি টাই সব কিছু মানে ঘরের বেডে রেডি। তখন তার বাবার সাথে দেখা করতে দেওয়া হলো না। বাবা যাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ড হয়ে গেল। সামিরাকে ধরেন মূল নেপথ্য বের হয়ে আসবে, সামিরা নিজে বলবে আমি তো একা করি নাই। ইংলিশে এমন একটা গল্প পড়ছি আমি, বুঝছেন, আলেকজান্ডার যে হত্যা করছে তার মাথায় লাল রক্ত আছে, আর নায়িকা এসে বলে কই আমার মাথায় তো একা রক্ত নেই, ওদের মাথায় আছে। সামিরাকে ধরেন বের হয়ে যাবে তার হাত কে ছিল, তার সাথে যারা ছিল। সামিরা নিজে কাঠগড়ায় দাঁড়ায় বলবে আমার সাথে এ ছিল, আমি তো একা হত্যা করতে পারি নাই। এই হত্যা সামিরাই বলে দিবে আমার সাথে এ ছিল। ডন ছিল, সামিরার মাঝখানের স্বামী মুস্তাক ছিল। মুস্তাকের সাথেই তার কেন বিয়ে হবে? আর কোনো মানুষ ছিল না বিয়ে করার? আর কোনো মানুষ কি ছিল না? সালমান শাহর বন্ধুর সাথেই বিয়ে বসতে হবে? এগুলা পুরো পরিকল্পিত যুক্তিবিদ্যার পরিকল্পিত। সামিরাকে কাঠগড়ায় হাজির করতে বললেন, আর যদি সামিরাকে অ্যারেস্ট না করে আমরা শাহবাগ দখল করে মানববন্ধন করব। সালমান ভক্তরা যে কত বড় সাহসী সৈনিক এখনো কেউ বুঝতে পারে নাই। সেদিনকে আমাদেরকে সেদিন ভয়ে পুলিশ মোতায়েন করে রাখছে কোর্টের সামনে, জজ কোর্টের সামনে পুলিশ বসা ছিল, আমরা যাতে কোনো উল্টাপাল্টা তুলকারাম না করতে পারি। সালমান ভক্তরা যে কত বড় সাহসী পাওয়ারফুল সৈনিক এটা সামিরা এখনো টের পায় নাই, এবং টের সামনে পাবে। আর তাকে কোপেন কাঠগড়ায় কোর্টে আসতে বলবেন। পুলিশ প্রোটেকশন ছাড়া যদি সে কোর্টে আসে, সে সশরীরে বাসায় ফিরে যেতে পারবে না। সবাই মিলে অ্যাটাক করবে। তখন কার বিরুদ্ধে মামলা দিবে? কার বিরুদ্ধে মানহানি মামলা দিবে? আমার ওর সবাই মিলে মারবে কোর্টগড়ায়। আচ্ছা, ডন তো আমরা দেখেছি বেশ কিছু সময় ধরে আসলে ডন এফডিসি তো এসেছিল, এবং যখন পিবিআই ঘোষণা করলো যে এটি আসলে আত্মহত্যা, এর পরবর্তী ডনকে আসলে জনসম্মুখে অনেকবারই দেখা গিয়েছে। ডনের ভূমিকা নিয়ে কি বলবেন? এবং ভূমিকা নিয়ে আমার একটু কথা আছে। ডন যখন আমাদের মামলা মাসখানেক আগে ওপেন চ্যালেঞ্জ দিল আমার নীলামাকে প্রেস ক্লাব আসেন, এখন ডন এখন মানে এই রিয়াটা আমাদের এই 20 তারিখের পরেতে ডন পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে আসলে সিনেমা করতে করতে এদের ভিতরেও সিনেমা, উপরেও সিনেমা, বাহিরেও সিনেমা। এখন বলে সালমান হি ইজ পার্ট অন মাই লাইফ, সে আমার জীবনের একটা প্রধান অংশ ছিল। রিয়া তাকে রুমাল বাঁধাতে আমি শিখিয়েছি। কবে বলে কোন বালিশের কাবার ছিঁড়ে সে তার মাথায় রুমাল বেঁধে দিছে, সেই রুমাল বলে সালমান শাহর মাথায় রুমাল বাঁধা। এটা মিথ্যা কথা। আমার আম্মা নীলা চৌধুরী সালমান শাহর মাথায় বলছে বাবা চুল কমে গেছে, কিছু করিস না, চুলের বদলে রুমাল বাল, এটা একটা স্টাইলিস্ট হয়ে যাবে। আনন্দশ্রী সিনেমাতে মায়ের ওড়না কেটে সালমান শাহর মাথায় রুমাল বেঁধেছে, সেই রুমালের টুপি এখন ভাইরাল, পুরো বাংলাদেশে ভাইরাল, মানুষের টুপি এখন খুঁজে পায় না, সেই রিয়ার টুপি। ডন এতগুলা মিথ্যা কথা বলে, কাজ পায় না। আরে বেটা তুই কাজ পাবি কেমনে? সিনেমার জগতে গজব পড়ছে। আপনারা জানেন যে আমাদের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ, তার ব্লাড যেটা একটু চাঞ্চল্যকর মামলা সারা বাংলাদেশে। এই মামলার যে আসামি, 4 নম্বর আসামি আশরাফুল হক ডন, তাকে সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তা আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। আর আজকে তার পক্ষে একজন আইনজীবী এই মামলায় তার জামিনের প্রার্থনা করেন। তিনি এই জামিনের প্রার্থনায় কোনো ধরনের তার জামিনের পক্ষে কোনো ধরনের তথ্যপত্র উপস্থাপন করতে পারে নাই। সাধারণত চিরাচরিতভাবে যে সাধারণভাবে মানুষ জামিনে প্রার্থনা করে এমনই একটি দরখাস্ত দিয়েছে বা শুনানি করেছে। তা আমরা প্রসিকিউশন পক্ষে আমরা বলেছি যে এই যে আশরাফুল হক,
এই মামলার সে এজাহার নামী আসামি। আর এই মামলার আরেকজন আসামি 11 নম্বর আসামি ফরহাদ, সে সালমান শাহের মায়ের দায়ের করা একটি মামলায় একটা 164 বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। সেইখানে সে টোটাল এই হত্যার ঘটনাটা বর্ণনা করেছিল এবং সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যে আশরাফুল হক ডন কীভাবে এই মামলায় সঙ্গে ইনভলভ ছিল সেটাও সে ব্যাখ্যা দিয়েছিল, বলেছিল। এবং ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি উপরে ভিত্তি করেই এই বর্তমান যে মামলাটা সালমান মামলা, এই মামলাটা থানা রেজিস্ট্রেশন করে বা থানাতে দায়ের হয়। তো আমরা বলেছি যে সে যেহেতু মামলাটি তদন্ত অবস্থায় আছে, আর সে এই পর্যায়ে সে জামিন পেলে তদন্তে ব্যাঘাত ঘটাবে এবং তার বিদেশে পালিয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। তো এই মুহূর্তে তাকে জামিন দিলে মামলার তো তদন্ত সহ সকল বিষয়ে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা বিদ্যমান। এক পর্যায়ে তার জামিন দরখাস্ত নামঞ্জুর করা হোক। তা আমাদের বক্তব্য শুনলেন, আসামি পক্ষের আইনজীবী বক্তব্য শুনলেন বিজ্ঞ আদালত। উভয় পর বক্তব্য শোনার পর তার জামিন দরখাস্তটি নামঞ্জুর করে আদেশ প্রদান করেন। না, স্বাভাবিক একটা মামলা, সে যেহেতু এজাহার নামী আসামি, মামলাটি যেহেতু হত্যা মামলা, আর যেহেতু একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি এই মামলার ঘটনার বিষয়ে আছে, এছাড়াও তদন্ত চলাকালীন সময় সাধারণত এইসব মামলাগুলোতে তদন্ত মানে কোর্ট বা প্রসিকিউশন পক্ষ থেকে একটা জোরালো আপত্তি থাকে, কোর্টও সেটা বিবেচনা করে। কারণ তদন্ত এখন প্রাথমিক বলতে গেলে তদন্ত একটা মোড় নিয়েছে, এই পর্যায়ে তাকে হয়তো আরও জিজ্ঞাসাবাদ করা হইতে পারে বা তাকে জামিন দিলে এই পর্যায়ে সে আত্মগোপনে চলে যেতে পারে। আর তার বিরুদ্ধে তো আগে ওয়ারেন্ট দেওয়া আছে এবং বিদেশে না দেওয়ার নিষেধাজ্ঞা আছে। এতদিন সে আত্মগোপনে ছিল। তো যখন আর আপনারা জানেন যে ইতিপূর্বে এই মামলাগুলোর ব্যাপারে অগ্রগতি হয় নাই। তো এই বর্তমান সরকারের যে সদিচ্ছা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং সবাইকে আইনের আওতায় আনা এবং আইন তার নিজস্ব গতিতে চলার যে একটা বর্তমান সরকারের যে একটা লক্ষ্য এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার যে সরকারের একটা লক্ষ্য, সেটার বাস্তবায়ন দেখে অনেকে হয়তো বুঝতেছে যে আর সম্ভব মানে এখান থেকে মানে এই মামলা থেকে বেঁচে থাকা সম্ভব না, তাকে কোনো না কোনোভাবে আইনের আওতায় আসতে হবে। সেটা তদন্তকারী কর্মকর্তা দেখবে। তদন্তকারী কর্মকর্তার অবাধ ক্ষমতা, সে খুব নিরপেক্ষভাবে তদন্ত করবেন এবং তার প্রতি কোনো চাপ থাকবে না। তার অবাধ ক্ষমতা, সে কাকে অ্যারেস্ট করবে, কাকে কখন অ্যারেস্ট করবে, কখন করা উচিত, কিভাবে করা উচিত, কাকে জিজ্ঞাসাবাদ করবে, এটা তদন্তকারী কর্মকর্তার। মামলাটি প্রমাণ করার জন্য আমাদের আইনে তাকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, সেটা সে করবে। সাধারণত কোর্ট তদন্তকারী কর্মকর্তাকে কেউ নির্দেশনা দিতে পারে না। তো এই আমাদের আইনে তদন্তকারী কর্মকর্তার অবাধ ক্ষমতা এবং এখানে কেউ কোনো ধরনের হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা নাই। সে তার স্বাধীনভাবে সে তার তদন্ত কাজ করবে। কাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কাকে ধরতে হবে, কাকে আনতে হবে, এই বিষয়ে সে করবে। তার প্রতি কেউ কোনো হস্তক্ষেপ করতে পারে না। আমি তো আগেই বললাম যে এখানে মামলা তদন্তকারী কর্মকর্তার সর্বোচ্চ ক্ষমতা আছে, সে তদন্ত করবে। সে করে যে পর্যায়ে যেভাবে সে করা উচিত সে করবে। তার স্বাধীনতা আছে সে তদন্ত করা, সে কীভাবে করবে। আর যদি কোনো সময় সে আবার জামিনের দরখাস্ত দেয় তার পক্ষে কেউ, তখন হয়তো জামিন শুনানি হইতে পারে। সেটা বিচারে প্রমাণ হবে। বিচার যদি প্রমাণিত হয় শাস্তি হবে, বিচার প্রমাণ না হয় শাস্তি হবে। যেটা সালমান শাহ অভিনীত তুমুল জনপ্রিয় একটি চলচ্চিত্র, ছবিটি মুক্তি পেয়েছিল 1997 সালে। চলচ্চিত্রের প্রেক্ষাপট নিয়ে এটা একটা ইতিহাস বলা চলে। এটা আমার জীবনের সবচেয়ে করুণ এবং দুঃখময় অধ্যায়। আমার জীবনে, চলচ্চিত্রের জীবনে সালমানকে নিয়ে প্রথম ছবি শুরু করলাম প্রেম দিবসে, আমারই প্রয়োজনে। সেই ছবিটি আমার শেষ হয়ে যেত, মাঝখানে শাবনূর অসুস্থ হওয়াতে তার মুখে ব্রণ হয়ে গেল। ডাক্তার বলল সূর্যের আলোতে কাজ করতে পারবে না।
আমার আউটডোর শিডিউল ক্যান্সেল হয়ে গেল। দেন সালমান আমার বললো, দেখলেন আপনার এই ছবিতে আটকে গেল, ছবিটা আমি শেষ করতে পারবেন না। তুমি আমি কী করবো? নায়িকাকে ডাক্তারের নিষেধ, হাসপাতালে রোদ্রে যেতে পারবে না, সূর্যের আলোতে যেতে পারবে না, আমি এখন আউটডোর কেমনে করবো? কয় আপনি করলেন না কেন, আপনি ছাড়লেন কেন, আপনার এই ছবিটা শেষ হবে না। তা আমি তখন বুঝিনি যে এটা তার মনের কথা ছিল, বা সে হয়তো পূর্ব সংকেত পাইছে যে আমি থাকবো না। প্রেম পিয়াসী ছবির গল্পটা একটু ভিন্ন ধরনের, এই গল্প চিন্তাটা কিভাবে আসে? এই গল্পটা চিন্তা আসছিল আমার মূলত আমার চলচ্চিত্র দেখার জীবনে ইন্ডিয়ান কিছুগুলো কলকাতার তখন ভালো ভালো ছবিগুলো উত্তম সুজিত দাসের ছবিগুলো দেখেছি, কিছু কিছু ছবি দেখেছি, সেই ছবিতে ভিলেন নাই, গল্পটা এমন মার পিছে গড়া, ভিলেন নাই, কিন্তু গল্প দেখে ওঠার উপায় নেই। আমার অ্যাসিস্ট্যান্ট লাইফ থেকে আমি ওরকম একটা চিন্তা করতেছিলাম। ওই সানি আলম আমার সঙ্গে অ্যাসিস্ট করে আমরা একসাথে কাজ করতাম, আমরা বসে বসে গল্প নিয়ে ভাবতাম। 4 বছরে এই গল্পের ধারা কাঠামোটা তৈরি করার পরে ও ডায়লগ লেখে, বসি, ক্যান্সেল করি, আবার লিখি, 4 বছর এই গল্পটা রেডি করলাম। তখন আমি চিফ অ্যাসিস্ট্যান্ট। তখন বেশ কিছু নতুন ডিরেক্টররা নতুন ছবি শুরু করলো, আমারও ইচ্ছা জাগলো যে আমি একটা ছবি শুরু করি ডাইরেক্টর। এই গল্পটা নিয়ে গিয়েছিলাম দ্বীপজলের এখানে, বাদশা বাইরে। গল্পটা শুনে দ্বীপজল বলল, আপনার এই গল্পটা কত নেবেন, গল্পটা দিয়ে দেবেন। আমরা সরি, গল্পটা দেবো না, আমি এই গল্পতে ডাইরেকশন দেবো। আপনি যদি ছবি বানান, আমি ছবির ডাইরেকশন দেবো। আপনি কি ছবি বানাবেন? ছবি বানাবো দিলওয়ার জামান জন্তু, কামাল আহমেদ। এমন তাহলে তাদের কাছ থেকে গল্প নিন না, আমি দেবো না, চলে আসলাম। আপনি 2 লাখ টাকা পাবেন, গল্পটা দিয়ে দেন। আমি 2 কোটি টাকা দিলেও দেবো না, চলে আসলাম। এসে ভাবছি কী করা যায়, গল্প তো ওইভাবে হবে না, ছবি নিজে বানাতে হবে। বাই দ্য ওয়ে, আমার এক ফ্রেন্ডের সঙ্গে কথাবার্তা বইলে আমি গান রেকর্ডিংয়ে গেলাম ছবিতে। তখন ছবির গল্পের নাম ছিল চিরসাথী। দিয়ে গান রেকর্ডিংয়ে গেলাম, গান শুরু করলাম। যিনি ফাইন্যান্স করবে তিনাকে কে বা কাহারা কিছু বলছে, উনি শুটিং স্পট দামি আমার শ্রুতি স্টুডিওর থেকে গায়েব নাই। গান রেকর্ডিংয়ের সমস্ত ওই মিলনদা আইসে বললো 14,000 টাকা বিল দাও। সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর। এখন আমি দেখা যায় পড়ে গেলাম, বাধ্য হইলাম আতা ভাইয়ের কাছে যেতে। আতা ভাইকে বললাম, স্যার এই ব্যাপার, আমার পার্টিতে এমনি চলে গেছে, আমার কাছে পকেটে 5,000 টাকা আছে, আমার তো টোটাল স্টুডিও বিল বাকি, আর্টিস্টের পেমেন্ট বাকি, কী করি? আসো। আমি আবার মহরত তারে দিয়ে করেছিলাম। আচ্ছা ভাই, মহরতের কাছে গানটা এক জীবনে আমার মিটবে না স্যার, ভালোবাসা, চাই আরও দিন, চাই আরও রাত, হাজার হাজার বেঁচে থাকেন, এই গানটা। তখন আতা ভাই খুব অ্যাপ্রিসিয়েট করলো যে খুব সুন্দর গান। আতা ভাই পরে আইসে সেরে বললো যে এই স্টুডিও মিলনে দিকে আর কি, তোর স্টুডিও ভাড়া সহ রিল কত বাকি? 21,000 টাকা। যাও, আমি দিব। সাবিনা, এন্ড্রু, তোমরা পরে টাকা নিও। জি বলি, চলে গেল। আমি চলে আসলাম। আমি আইসা মানে এমন একটা লজ্জায় করলো যে আতা ভাইকে শেষ পর্যন্ত আমার বাঁধতে হইলো। ছবি করতে এসে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে টাকার ব্যবস্থা করে আসলাম। আইসের সাথে 7 দিনের কথা বলছি, 7 দিনের আগে যাই এসে রাতে পারিনি, টাকা নিয়ে গেছে। নীলুফার ভাবি যাই সালাম দিলাম, বললো যে ওই দেখো তোমার অ্যাসিস্ট্যান্ট এসে ডাক। আদা ভাই তাকে, তুমি কি চাও? আমি গুরু এই ঘটনা, টাকা বলিনি। তুমি এত অস্থির হয়েছো কেন? টাকা দিতেই হবে, আজকেই দিতে হবে এমন তো কোনো কথা না। কোনো গুরু, ওদের টাকা বাকি আছে। আচ্ছা তুমি ওই মিলনের কাছে দিয়ে দাও, এই নাসির বোধহয় রেকর্ডিস্ট, পরে টাকা দিয়ে আসলাম। আইসে সেরে পরে ডিসিশন নিলাম যে সে নিজে ফাইন্যান্স করবে।
এই থেকে হচ্ছে শুরু। হ্যাঁ, ছবির ফাইন্যান্স তো আমার শুরু। 7.5 লাখ টাকা বাড়ি ভিটা বন্ধ রেখে এসে পরে ওই সময় টাকা নিয়ে আসে শাবনুর এক বললাম, শাবনুর এই ব্যাপার কই করেন কারে নেবেন। আমি তো চিন্তা করতেছি সালমানের, কিন্তু সালমান তো ডাউন পেমেন্ট নেই 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট। তো দেখি ওর সঙ্গে আলাপ করে সব সালমানের বাসায় গেলাম, মুসলিম, আমি আর একটা ম্যানেজার ওই যে সাউন্ড সাগর। বাসায় গিয়ে সালমানকে বললাম যে এই ব্যাপার আমি একটা ছবি করবো, তোমাকে কাজ করতে চাই, কী নাম আপনার? রেজা হাসপাতাল। চিনি না, জানি না, কারণ ওর সঙ্গে তো এসিড করা হয় না। তো ওরে বললো যে না, আমি আপনার ছবি করবো না। কখন বলছে আমার ছবি করবো না? আমি তখন দিকে তাকায় বললাম, কী বললাম? আমার ছবি করবা না? এটা তো হবে না। ইন্ডাস্ট্রিতে 2 জন থাকবে না, 1 জন থাকবে, হয় সালমান শাহ না হয় রেজা হাসমত। ডিসাইড করো কে থাকবে, রেজা হাসমত না সালমান শাহ, বুঝলেন? আজ পর্যন্ত আমি তো তাকে বলছিলাম যে রাজ্জাক ভাই, শাবানা আপা এরাও তো বলতে সাহস পাবে না যে তোমার ছবি করবো না। ও তো বলতে পারে যে দেখো আমার এই শিডিউল নাই বা এই শিডিউলের সমস্যা আছে, তুমি একটু দেখো, আমার তো শিডিউল মিলাতে কষ্ট হবে, অন্য কাউকে দেখো, এরকম বলতে পারতো। তুমি আমার ছবি করবে না সেটা হবে না। চলে আসলাম, পুরা ইন্ডাস্ট্রি খবর করে ফেললো। শিবলি ভাই, হান্নান ভাই, কিরণ ভাই, বাদল খন্দকার, আবিদ হাসান বাদল, সবগুলোরে ফোন করে যে হুইজ রেজা হাসমত কি, সে আমার সেট করে গেছে, গুলি 1 রাউন্ড, ইন্ডাস্ট্রিতে 1 জন থাকবে। সে কে? কত বড় মাস্তান! যেই শুনে সেই আর শিবলি ভাইকে, দৌড় মিয়া তুমি কারে কি ঘর চিনো? খুব ভালো ছেলে। বাদল খন্দকার, আবিদ হাসান বাদল, হান্নান ভাই, কিরণ ভাই, সবাই দৌড় মিয়া ভালো ছেলে। তুমি ভুল করছো, ওর সঙ্গে ওর কাজ করবো না করছো, খুব ভালো ছেলে, যা বলে সামনে বলে। ব্যাস এখন এফডিসিতে আসছে, প্রযোজক সমিতি গেছে, বিভিন্ন জায়গায় যেখানেই বলছে সবাই বলছে দৌড়মে ও ভালো ছেলে, কোনো বাজে যা কয় সামনে কয়, পিছনে কোনো কথা বলে না। আইসা এফডিসির গেটে সিকিউরিটি দারোয়ান বলছে অমুক কেমন, ভাই ভালো, খুব ভালো ছেলে। এখন প্রোডাকশন বয় থেকে শুরু করে সবাই, আবুল পর্যন্ত বলছে, ওর সঙ্গে যা বলছে, সালমান বলছে ইমন ভাই, রেজা ভাই খুব ভালো মানুষ, আমরা তার সঙ্গে ছোটো থেকে আমরা কাজ করি। এই নানান শুই না সাইরা স্বামীরা তাকে বলছে যে শুনলা তো, এমন একটা লোক, একটি লোক তাকে বললো না যে এই লোকটা খারাপ, তুমি তারে কথাটা বলে ঠিক করো না। আমার কাছে উনি যখন এসে তোমার সঙ্গে কথা বলছো, তখন আমার কাছে মনে হয়েছে লোকটা ফিল্মের চেয়ে আলাদা, কোনো বাড়তি কথার ধার ধারে না, কোনো চামচামির ধার ধারে না, স্ট্রেট কথা বলছো। তুমি যখন না করছো তার কাউন্টার দিয়ে চলে গেছে। এরপরে আবুলকে পাঠাইছে, নিয়ে আসো, রেজা ভাইরে ধরে নিয়ে গাড়ি নিয়ে গেছে আমার বাসা, শেষ করে নিলাম। কী ব্যাপার আবুল? কই যে ব্যাপার, আপনি বাসায় যেতে গেছিল। বাসায় যেতে গেলে হঠাৎ তাহলে ডিসিশন হয়েছে একটা কিছু, কই আপনি নিয়ে যেতে গেলেন, কিছু চলো যাই, গেলাম বাসায়, ওই ইয়ের সঙ্গেই মুসলিমেরও বললাম ফোন যে চলে আসেন, যেতেছি, কারণ একবার রাগারাগি করেছি। গেলাম, বসলাম, ভাই আমি আপনার ছবিটা করব। আমি বললাম আমি কি আপনাকে নিয়ে ছবিটা করতে পারবো? যেই আপনি কইছি চেয়ে গেছে, হ্যাঁ আপনি না আপনি তো অনেক বড় স্টার। আমি ভাই চুনিপুটি একজন টেকনিশিয়ান, তা আপনাকে নিয়ে আমি ছবিটা শেষ করতে পারবো? হ্যাঁ রেজা ভাই আপনি আমাকে তুমি বলবেন। আমি না, আপনি ডাউন পেমেন্ট নেওয়ার লোক, আমি তো অত বড় টেকনিশিয়ান না। পরে বলে যে আপনি কালকে আসেন,
সিঙ্গেল সাইনিং মানে নিয়ে এসে আমি শুটিং করবো আপনার গল্প, আপনার গল্প শুনবেন। আচ্ছা, পরদিন আমি 3 লাখ টাকা নিয়ে ডাউন পেমেন্ট নেয়, 3 লাখ টাকা নিয়ে কন্ট্যাক্ট ফোন করে নিয়ে গেছে। মুসলিম, আমি আর ওই শাওন সাগরের ম্যানেজার, সে 3 জনই আছে। যাই বসছি, 3 লাখ টাকা দিয়ে আমি কন্ট্যাক্ট ফর্মটা টোটালটা লিখছি, লিখে অ্যামাউন্টের জায়গাটা খালি রেখে বলছি যে না লিখে নাও, কত নিবা অ্যামাউন্টটা বসায় দাও, কলম যে এইটা দিচ্ছি কন্ট্যাক্ট। এখন ইমো সামিরা বলতেছে কি তোমারে কইছিলাম না এই লোকটা ফিল্মের অন্যরকম, সবাই আইসে সাইরা কয় 1 লাখ কম নাও, 2 লাখ কম নাও, 3 লাখ কম নাও, তার কথা শুনছো, সে লিখে তোমার তুমি লিখে নাও সালমান তো ব্যাক, হ্যাঁ কার পালাই করবো। এখন সে হিসাব নিকাশ কইরা কিসের কী লিখবো সবগুলো 6টা 7টা শূন্য দিয়ে সিগনেচার করে দিয়েছে। আমি তাকে দিচ্ছি সব শূন্য, এদিকে ও আবার আরেক বাড়ি মাছ আমার, তেমন মহাবিপদ হয়ে গেল। তা আমি আমার বলছি যে এটা মুসলিম আমার বলছি রেজা ভাই কী হলো, আমি তো বুঝলাম না, আমি এমন লিখতে দিলাম সে শূন্য লিখে সিগনেচার করে দিল, যেখানে ডাউন পেমেন্ট নেয় 10 লাখ। তো পরে আমি বললাম যে এটা আর আমার কাছে দেখে দরকার কি, এটা আমার আপামনির কাছে থাকে, সামিরা কাছে। সামিরা দৌড়ায় এসে সেটা আমার পায়ে সালাম করে আজকে থেকে আপনি আমার বড় বাস। ও লাভ দেয় উইটা ওরে টান দিয়ে তুলে কয় না হে তোমার ছোটো ভাই আমার শালা, বাস কেলেঙ্কারি। আবার মুসলিম কয়েছে কি কোন ইতিহাস শুরু হইলো, একটা ঘটনা ওখানেই হয়ে গেল, সারা দোলা হয়ে গেল। তো সামিরা যথারীতি আমার বড় ভাই, ছবির কাজ শুরু হইলো। এখন আর টাকা পয়সার বেলায় নেই, আমি যে প্রডিউসার, আমি খালি কইতাছি তুতারে তুতা, আমি মহাবিপদে বললাম এই পাগলারে নিয়ে তো বিপদে করে গেলাম। আমি যে ছবির প্রডিউসার আমি কেমনি কম, কইলেই তো কইব যে কনফার্ম চান্সটা লইছে, আত্মীয় সাত্মীয় বানায় আন্তরিকতা বানায় সেটা চান্স হয়েছে। আমি আর কই না, আমি মহসিনের বাবু বললাম মহসিন শুনেন কি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমার 50-1 লাখ টাকা লাগলে আপনি আমার সাথে সাথে দিবেন, আমি নেগেটিভ বেসে পরিশোধ করবো। ও যদি চাইবে আমার 50,000 টাকা বা 1 লাখ টাকা আমাকে দিতে হবে। মহসিন বলে আছে ভাই আমি রেডি আছি, যান আপনি যখন চাইবেন আমি তখনই দেব। এটা রাখলাম। শুটিং করতেছি এখানে কলেজে, যথারীতি 100 ছেলেমেয়ে, কলেজের ছেলেমেয়ে। আমি পকেটে আছে বুঝতে 7-8 হাজার টাকা, তুতা এসে কেউ স্যার টাকা কাজ করে এইটা রাখ, আর নাস্তা টাস্তা নিয়ে একটা সিডি লেখছি, সিডি লেগে বলছি যে তুই হুট করে কারণ বাজার এই কলমিলতা বাজারে যায় তেজকুনি পাড়া মাংসের সমিতি আছে, তো ওদের কাছে যাই দিলে ওরা 50,000 টাকা দিব নিয়ে যাবে। আমার বলা আছে যে এই ব্যাপার, পরে বলছে যে পাঠায়। এইটাও দেখছে, দেখে ওর চিঠিটা নিয়ে রওনা দিছে কয় এই দিঘা, এই তুই তো এই দিঘায়। ডাইরেক্টর কী দিল এটা, ও এটা চিঠি। চিঠি কিসের, টাকা আনতে যাইতে হবে। হে ছবির ডাইরেক্টর টাকার চিন্তা করি। তখন তুতা কইছে এই মন ভাই আপনি জানেন না এই ছবির প্রডিউসার সে, এই আর যাস করে যেই কইছে প্রডিউসার সে দাম করে ওর মুখটা কালো হয়ে গেলে রাই গেছে। সেটা মিথ্যাবাদী আমারে বললো না, বার ভায়া যে ওই কাগজটা দেখ, কাগজটা নিয়ে ছিঁড়ে গেছে, ছিঁড়ে বল রিকোয়েস্টটা নিয়ে ওরে 50,000 টাকা বলছে যে আমি যে টাকা দিচ্ছি ডাইরেক্টরের কবি না। আচ্ছা তো তা যথারীতি হোক, আর 2 প্যাকেট পেন্সিল সিগারেট দিছে যে ডাইরেক্টরে দিয়া। আমি তুতা আইনা সারে আমার পেন্সিল সিগারেট দিয়ে 2 প্যাকেট। আমরা ইয়ে কী করার জায়গা বসে, আমি আমার ইউনিটেক সিগারেট দিতে পারি না, পকেটে টাকা নাই, তুই আমার আইনা 2 প্যাকেট সিগারেট দিস। 2 প্যাকেট সিগারেট 2টাই লোকের বিদায় করতে পারেন। ওই আপনি টাকার টেনশন করেন না, সিগারেট আপনি এটা একজনে উপহার দিচ্ছেন না,
গেল, যে আমি যথারীতি কাজ করতেছি, কাজ টাজ করার পরে ও টাকা পয়সা, আমি ওর জিজ্ঞেসে টাকা আনছো, এই টাকা নিয়ে টেনশন করে না, আমি ওদের টাকা নিয়েছি। শুটিং শেষ, খাওয়া দাওয়া কইরা এখন কইতেছে গাড়িতে ওঠা, কেন বাসায় যেতে হবে। কিন্তু সারাদিন শুটিং করছি, আমি রেস্ট নিয়ে যাই, এখন বাসায় যেতে হবে মানে না, চলে গাড়িতে নিয়ে গেছে বাসায় যাইয়া আমার ড্রয়িং রুমে রাইখে ভিতরে যাইয়া যা তা গালাগালি শুরু করছে। এই স্বামীরা বাইরে এসে ভাইজন কী হয়েছে, আমি তো বলতে পারলাম না, আপনারা গাদ্দার মিথ্যাবাদী যা তা কইতেছে। আমি তো জানি না ঘটনা কি, তেমন আমি চিন্তা করতেছি যে কোনখানে কে কোথায় গাদ্দারি করলাম, কোথায় মিথ্যা কথা বললাম, আমি খুঁজে পাচ্ছি না। ওরে আমি বললাম যে স্বামীরা ওরে ডাকো, বলতো মানুষেরই হইতে পারে, ঠিক আছে যদি হয় তাহলে আমি সরি বলবো, শুধরাবো। ওরে আমি ভিতরে গেলাম, ওর বেডরুমে গেছি, তখন কইতেছে যে হ্যাঁ আপনি একটা মিথ্যাবাদী, গাদ্দার, বেঈমান। আমি বললাম যে কী মিথ্যা কথা, আপনি এই ছবির প্রডিউসার আমার বলতে চান? ধাম করে আমার মাথায় বাড়ি বলে যে খাইছে, এ তো এইটা নিয়ে মাইন্ড করছে। তখন আমি বললাম যে শোনো, আমি তোমাকে বলবো এই ছবির প্রডিউসার, এই সিচুয়েশন ছিল? আমি তোমার ছবিটা সাইনিংয়ের সময় যে নাটকটা হইল, নাটকের পরে তোমার সঙ্গে আমার শালা দুলাভাই সম্পর্ক হলো, ভাই বোন সম্পর্ক হইলো, এরপরে আমি কি বলতে পারি যে এই ছবিটা প্রডিউসারটা আমি? বলার কোনো স্কোপ আছে? আর যদি আমি বলতাম, হয়তো তুমি মনে মনে বলবে যে সে সালা রেজা ভাই তো শুটমাল, আত্মীয় বানায় সেটা এখন সালা ছবির প্রডিউসারের কথা কথা, তার টাকা তেমন না লাগে। আমি এই জন্য বলি নাই। বাস সাথে সাথে স্বামীরা সালমান বলল যে ঠিক, আপনার মতো লোক পাইলাম, যদি এত দূর চিন্তা করছেন। আমি দেখো আমি লজ্জায় পড়ে গেছি তোমাদের সঙ্গে সম্পর্ক হওয়ার পরে, আমি কেমনে বলবো আমি তুমি আমার কাছে টাকা চাওয়া। ওই দুলাল ছিল সাংবাদিক, দুলালের বলছে যে দুলাল সাহেব ও তো ওর সঙ্গে ওতপ্রোত হয়ে যেতাম। দুলালকে বলছে দুলাল সাহেব এমন যখন টাকা দরকার হবে আমাকে চাইবে, আপনি একটু আর্লি আমাকে বলবেন যে রেজা ভাই আজকে আপনার টাকা চাইতে পারে, কালকে হয়তো বা আজকে টাকা লাগবে, আমার একটু নলেজে দিয়ে আমি ওর টাকা অ্যারেঞ্জ করে রাখবো, যাতে আমি লজ্জিত না। তখন কইছে রেজা ভাইয়া বিডিন আপনি এত টেনশন করেন না, কত প্রডিউসারই তো কয় দেয় না, আবার ডেট করে। আমি না, আমার তো একটু অন্য ব্যাপার আছে, আমি এটা বলতে পারবো না, আমার একটু বইলে খালি নলেজে দিবেন, সকালে নলেজ দিবেন যে বিকেলে টাকা লাগবে, আমি ব্যবস্থা করি, সেটা বলে রাখছি। দুলাল আবার যায় সাড়ে তারে বলছে যে রেজা ভাই হঠাৎ করে এই কথা বললো যে তোমার যদি টাকা লাগে তাহলে যেন সকালে বিকেলে লাগলে সকালে একটু বইলে দেয়। ও তখন এগুলো হিসাব মিলাইছে, মিলাই দেখছে যে এই লোকটা তো আসলেই পাঞ্চুয়ের লোক, এ তো খালি চাপা মানে না। পরে ওই দিন থেকেই বললো যে দেখেন, আমি শিবলি ভাইয়ের কথা বললো যে শিবলি ভাই মায়ের অধিকারে আমাকে নিজে প্রডিউসার কথা বইলা, হিন্দু এক ভদ্রলোক হলো মায়ের অধিকারের হ্যাঁ মায়ের অধিকারের প্রডিউসার, সে হলো ছবি বানাই দিয়েছে। শিবলি ভাই তার ছবির প্রডিউসার করে তার টাকা কমতেছে, এইটা সে মাইন্ড করছে। তো পরে আমাকে বললো যে দেখেন, আপনি যে ঘটনাটা ঘটাইলেন তার রিভার্স হলো শিবলি ভাই, যার জন্য শিবলি ভাই আমি শিডিউল দিতেছি না। বললাম যে দেখো এই ঘটনা আমি তো এখন আর, তুমি যেহেতু জানছোই ঠিক আছে। পরে বললো যে আজকের থেকে আপনার ছবির কত টাকা লাগবে, কি লাগবে আমাকে বলবেন, আপনি টাকা নিয়ে টেনশন করবেন না, এই ছবির যা টাকা লাগে আমি দেবো। তারপরে এর মাঝখানে একদিন গল্পটা শুনছি শুটিংয়ের আগে, রেজা ভাই আমি তো গল্পটা শুনিনি, আমার একটু বলে। গল্পের লাইন আপটা বলার পরে রেজা ভাই আমি তো ডেঞ্জারাস গল্প নিয়েছি। আমি গল্প আহামরি গল্প না, তবে এই গল্পটা হলো ডাইরেক্টরের গল্প, দেখে খেলতে হবে, খেলতে না পারলে গল্প চলবে না। আমি তো খেলতে পারিনি, সালমান মারা গেছে, 35% কাজ করে মারা গেছে। আপনি শুরুতেই বলছিলেন যে সালমান শাহ বলছিল যে ছবিটা আপনি শেষ করতে পারবেন না, হ্যাঁ সে বুঝতে পারছিল যে সে মারা যাবে, হয়তোবা সে আমার খুব রাগ। ইভেন
শহীদ ইসলাম খোকনের বাড়িতে যেদিন 5 তারিখে কাজ করি, 6 তারিখে তো মারা গেল, 5 তারিখে সারাদিন আমার কাজ করি। 5 তারিখে যখন কাজ করি শুটিংয়ে যায়, সেটা রাজীব বাইরে ডাইকে নিয়েছি। মানে মৃত্যুর আগের দিন আপনি ছবির কাজ করছিলেন? আমার ছবিতে মৃত্যুর সর্বশেষ শট, মৃত্যুর সর্বশেষ কথা আমার ছবিতে রেকর্ড। রাত্রি 11টা 12টা পর্যন্ত ডাবিং করছে, সারাদিন শুটিং করছে, রাত্রি 12টা পর্যন্ত ডাবিং করছে, বাসায় গেছে, পরের দিন মারা গেছে। রেকর্ড বলতে যা আমার ওখানে কথা এবং ছবি। ওই যে আপনি বলছিলেন যে শাবনূরের কি সমস্যার কারণে শুটিং ওই যে মুখে ব্রণ হইলো, ডাক্তার বললো সূর্যের আলোতে যেতে পারবে না, ওইটার কারণে আমার ওই আউটডোর ক্যান্সেল হইলো, হওয়াতে আমার এই ছবিটা আটকে গেল। তারপরে বেশ কিছুদিন পরে ছবি শুরু করলাম, কাজ শুরু করলাম। এর মাঝখানে ওই 1 থেকে 15 তারিখ পর্যন্ত আমার একটানা ছিল। আমি 1 তারিখে হইল তার বিবাহ বার্ষিকী। সামিরাকে পাঠিয়ে দিয়েছে কক্সবাজার, চট্টগ্রামে। আমি বললাম, সালমান তুমি সামিরাকে নিয়ে বিয়ের হানিমুন করে যে কয়দিন লাগে, 2 দিন 3 দিন লাগে, তোমার ছুটি, তুমি শুটিং করবো। হ্যাঁ ভাই, আমি হানিমুনে যাবো না, বিবাহ বার্ষিকী এমনি নর্মালি পালন করবো। ওদের মধ্যে কন্ট্রাডিকশন তখন চলতেছে। শুনো, তুমি তাকে নিয়ে হানিমুনে যাইবে, ব্যাংকক যাও, সিঙ্গাপুরে যাও, টাকা লাগে আমি দেবো। না, টাকা লাগবে না, আমি তাহলে যাবো। তোমার ছুটি 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমার কোনো কাজ নেই, তুমি ছুটি। পরে সে গেল, ও যাবে না। পরে আমি বললাম, যদি না যাও, ওকে সহ হানিমুন করে ঢাকায় না আসো, আমার ছবিটা হবে না, আমি ছবিটা করবো না। তখন বলো যে আচ্ছা ঠিক আছে, যাচ্ছে। গেল। আমাকে সে খুব মানত, আর বেশি করে মানত যে আমি ড্রিঙ্কস করি না কোনো দিন। এইটা শোনার পরে আমার জন্য 50,000 টাকাতে বোতল নিয়ে এসেছে সিঙ্গাপুর থেকে, স্পেশাল গিফট আইসা দেয়, এটা আপনার স্পেশাল গিফট। তুমি অপাত্রে দান করতে আসলে কেন? তুমি আমার সম্পর্কে জানো? ওই নাসির ভাই ছিল আমাদের, রফিকুল বাড়ি চৌধুরীর ভাই, নাসির ভাই তো মক্কায়, আমরা 2 জনই তার বাসায় গেছি। আমার তো যে বোতলটা গিফট করছে যে স্পেশাল বোতল, আর তারে একটা বোতল নর্মাল বোতল দিছে। তো আমি বললাম যে সরি, এইটা আমার কাছে 2 পয়সা মূল্য নাই, আমি জীবনে কাজও করি। ওই বলেন কি, আমি আপনি দেখে তো মনে হয় সম্পূর্ণ সবসময় রিং করে থাকেন, মনে হইতে পারে, কিন্তু আমি ওটা কোনোদিন খাইনি। এই যে ওটা বোতল ফেরত দিলাম, পরে নাসির ভাইকে, তুমি না আমার দিয়ে দাও, আমার দিয়ে দাও। না ভাই, এই ওর থেকে আমার বেশি করতো। ছবির কতদূর কাজ শেষ করতে পেরেছিলেন? 35% কাজ হয়েছে। 35? অর্থাৎ 110টা সিন ছিল, 110টার মধ্যে 100টা সিনই প্রায় বলা চলে, 90টা সিনই এলো সালমানের, তোর মধ্যে আমি 35টা সিন করছিলাম সালমানের। আচ্ছা, এটা বাকি ছবিটা শেষ করলাম, বাকিটা ছবি শেষ করছি। ওটা আমি আমাকে করতে হবে, তাই চিটারি বাটপারি যাহা বলা যায়, ফিল্মের সঙ্গে যাহা করণীয় আমি করেছি। দর্শকরা আমাকে প্রতিদিন এই পরিচালক সমিতিতে বস্তায় বস্তায় চিঠি দিত, আমরা প্রেম পেয়েছে হলে দেখতে চাই। তখন তো এই কম্পিউটারের যুগ না, এই না, এই মোবাইলও নাই, রিয়ার মোবাইল। চিঠি বস্তায় বস্তায়, হাজার, এমন কোনো দিন নেই 1-1.5 চিঠি না আসতো। প্রত্যেকেরই একটাই বাক্য, আমরা প্রেম পেয়েছি হলে দেখতে চাই। এটা দর্শক প্রতিক্রিয়া কেমন ছিল? দর্শক প্রতিক্রিয়া মানে দর্শক ছবিটা দেখে কতটুকু আনন্দিত হয়েছে, কতটুকু কি হয়েছে সেটা আমি জানি না, দর্শক ভালো জানে। আপনারা ছবি দেখছেন, আপনারা বলতে পারবেন। কিন্তু প্রথম টার্গেট ছিল যে এই ছবিতে সালমান শাহ মারা গেছে, আগের দিন কাজ করছে, পরের দিন মারা গেছে, এইটা ছিল তাদের প্রথম লক্ষ্য। যার জন্যে ছবিটা আমার পাবলিসিটি, তারপরেও আমি পাবলিসিটি করছিলাম 20 লক্ষ টাকার। 97-এ 11টা ছবির সাথে ছবি আমার রিলিজ হয়েছে। আমি 1,06,00,000 টাকা টেবিল কালেকশন পেয়েছিলাম এমজি। আর আমার ছবিটা হল থেকে মাসের পর মাস নামে না। বলাকাতে শাবনূরের সঙ্গে কন্ট্রাডিকশন হইয়া আমারে না বইলে বলাকায় সে ছবি দেখতে গেছিল, যাই সে ছবি দেখতে পারে নাই, ব্ল্যাকেও টিকিট পায় না, ম্যানেজারও টিকিট দিতে পারে নাই। তখন বলছে যে আপনি আসবেন, আমাদেরকে একটু
আগে জানাইতেন তাইলে ওখান থেকে আইসা সেরা আমার ফোন দিয়েছে যে ভাই আমি বলাগায় বান্ধবীটা নেমে না ছবি দেখতে এসে ছবি তো দেখতে পারি না, টিকিট পাই না। কারণ তো বোকার মতো কাজ করলা কেন? তুমি আমাকে বলতে যে আমি ছবি দেখতে যাবো, তোমার পুরা হল বুক করে দিতাম, ছবিটা তো আমার। পরে কয় যে আমি তোমার কয়টা টিকিট বলে 20টা টিকিট, 22টা টিকিট তোমার জন্য রাখা হইলে তুমি। পরে কয় যে আপনি তাহলে আপনি আসবেন বাসায়। গেলাম, ওই দিন বুঝলাম শাবনূরের সঙ্গে আমার শুটিং চলাকালীন একটু কন্ট্রাডিকশন হয়েছিল। কন্ট্রাডিকশন হয়েছে অন্যান্য ডিরেক্টররা তাকে ভুল বুঝাইছে, এই ছবিটাতে কাজ করেন, এই ছবিটাতে চলবে না। এই কয়দিন কাজ করছে সালমান, ছবিটা তুমি শেষ করলে তোমার ক্যারিয়ারের ক্ষতি হবে। শাবনূর আর আমাকে শিডিউল দেয় না, তার বাহানা করে টাকা পেমেন্ট পরিশোধ করে দিচ্ছে, তারপর দেয় না। পরে আমি বললাম শাবনূর তুমি কার কোথায় কীভাবে চলতেছে আমি জানি না, তবে তোমার বাধ্যবাধকতাটা হলো আমার ছবিটা তোমাকে শেষ করতে হবে, এটা হলো তোমার কন্ট্রাক্ট। যতজনে যত কথাই বলো ছবিটা শেষ করতে হবে, অতএব তুমি এই সকল চাল বাহানা না করে আমার ছবিটা শেষ করে দাও, আমি যে কদিন কাজ করবো করে দেবো। ওইটা নিয়ে কথাবার্তা হয়েছিল। পরে ওই শুটিং যেদিন ছবি দেখলাম, বলাকায় ছবি দেখতে গেলাম, বুরকা গায়েতে নিয়ে গেলাম, বক্সে বসে ছবি দেখতেছি। একটা সময় সালমানের সঙ্গে তার বিচ্ছেদটা যখন হয়, মাও মাও করে কেটে দিল সে হলের মধ্যে। বাস পাবলিক বুঝে গেল যে শাবনূর আছে, পুরা হল অ্যাটাক হয়ে গেল। ছবি শেষ হওয়ার আগে সব মানুষ বাইরে রাস্তায় দাঁড়ায় গেছে, গেটে দাঁড়ায় গেছে, এবং ম্যানেজারকে বলছে শাবনূর হয়েছে, শাবনূরের না দেখা হল থেকে বাইরে থেকে। ম্যানেজার আমার কাছে আসলে হয়ে গেল, আপনি একটা কাজ করেন, থানায় পুলিশকে কল করেন, থানায় যাই বাইরে যাওয়ার। ওরে 2 ব্যাটালিয়ন পুলিশ আসলো, আইসে সাইডে ওরে পাবলিকের কাছে আমি বললো যে আপনারা এই যে আমরা রাস্তা দিতেছি এখান থেকে যাবে, উনি বোরকা খুইলা যাবে, আমরা দেখবো, আমরা আর কিছু করবো না, আমরা দেখবো, উনি যায় গাড়িতে করবো। এই পরে উঠলো, নিয়ে গেলাম, নিয়ে এসে বাসায় নিয়ে আসলাম। বাসায় আইসে সাইডে সে হাওমাও করে কান্দে বলবে, রে ভাই আমি আসলে কষ্ট দিছি, মানুষের নানান বুদ্ধি দিছে যে এই ছবিটা চলবে না, এই ছবিটা কাজ করলে তোমার ক্যারিয়ারের ক্ষতি হবে। আপনি কী ছবি বানাইছেন? আমি দেখো কিছুই তো বানাইতে পারিনি, তবে দর্শকের দেখার মতো একটা অবস্থা করে দিতে পারছি, এইটাই জন্য আমি ধন্যবাদ। ছবিটা যে আমি হলে দিতে পারছি, এর চাইতে ক্রেডিট আর আমার কিছু নেই। এই ছবি আমাকে হায়াত ভাই বলছে যে পাব না পাঠাও, ও কিন্তু পাগল হয়ে গেছে। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনাদের কাছে এতক্ষণ অনেক কথাই বলেছি, আপনারা ভালো থাকবেন, বাংলা ছবি দেখবেন এবং বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা করবেন। আমরা কিন্তু আমাদের দেশীয় সংস্কৃতির থেকে বেরিয়ে ওই বৈদেশিক বিভিন্ন সংস্কৃতির মধ্যে ডুবে গেছি, এবং আমরা এখন আমাদের বার্থডে না করলে বাবা মাকে অপমান করা হয়। বাংলা সাহিত্য সংস্কৃতিতে বার্থডে লাগে না, জন্মদিন লাগেনি। আশা করব আপনারা বাংলা সাহিত্য সংস্কৃতি। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যে সালমান শাহ বাংলাদেশের চিত্রনায়ক, তাকে নিয়ে বাংলাদেশের বর্তমান শুরু হয়ে গেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। আর এই সালমান শাহকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, অনেকেই বলতেছে সালমান শাহ নিজে থেকেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, আবার অনেকেই বলতেছে সালমান শাহ তিনি তাকে পৃথিবীতে এই ষড়যন্ত্র করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং সালমান শাহর আসামি ইতিমধ্যে সালমান শাহর মামলার আসামি ইতিমধ্যে ডন কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে, এটা আমরা কম বেশি সবাই জানি। আর ডনের গ্রেপ্তার হওয়ার পিছনে যে কারণ ছিল, তাকে সন্দেহ করা হচ্ছে, এবং ডন সব থেকে সালমান শাহর কাছের ক্লোজ ফ্রেন্ড ছিলেন। যাই হোক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বাড়াতে চাই না। আর ডন চলে সালমান শাহর মামলার আসামি 4 নম্বর আসামি, এবং 1 নম্বর আসামি হচ্ছে
সালমান শাহর ওয়াইফ সামিরা। যাই হোক, আপনারা কাকে বেশি সন্দেহ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।